সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি আলু! সত্যি জীবনে এত আলু খেয়েছি, কিন্তু এমন আলু কখনো খাইনি। ধন্য আলু মামা, তুমি ধন্য, তোমার আলু ধন্য। হ্যাঁ, বলেছিলাম না তোর বাগানে এমন আলু ফলিয়ে দেব যে যে আলু এই দুনিয়ায় আর কোথাও খুঁজে পাবি না। হ্যাঁ, নে নে, খা খা খা, খা। এই কদিন মাছ মাংস কোপ্তা কালিয়া ছেড়ে শুধু আলু খেয়ে যা। আলু ভাতে, আলু চচ্চড়ি, আলুর ছেচকি, আলুর দম। খুবই লোভ হচ্ছে। সে তো খাবোই, তবে জানো মামা, এমন আলু শুধু নিজে খেয়ে তেমন সুখ নেই। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চান। আপনার রাজসভার সবাইকে এই আলু খাওয়াতে চান, এই তো? ঠিক, একেবারে আমার মনের কথাটা বুঝতে পেরেছো তুমি। তাহলে হয়ে যাক, কালি গাওয়া ঘিয়ে লুচি আর আলুর দম রেঁধে ফেল, সকলকে খাইয়ে একেবারে তাক লাগিয়ে দেব। ঠিক আছে, কিন্তু গোপাল এলে ওকেও নেমন্তন্ন করে লুচি আলুর দম খাইয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। মামা, কালকে হাতের কবজি ডুবিয়ে পেট পুড়ে খাবো। ছেলেবেলাকার মতো তুই সেই পেটুকি রয়ে গেলি কৃষ্ণ। কথায় কথায় শুধু হাতের কবজি ডুবিয়ে পেট পুড়ে খাওয়া। ভারী ভালো, ভারী ভালো। কদিনের মধ্যে আসছি বলে আজ 1 মাস হয়ে গেল। কি জানি বাবা, ওদিকে মাসির বাড়িতে যে কি হচ্ছে, মাসি মরলো না বোনপো পটল তুললো, কে জানে। এমন অলক্ষণের কথা বলো না তো গিন্নি। বলি বোনপো পটল তুললে তো সারা জীবনের মতো তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে গিন্নি। ইমা, চি 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 চি, বালাই 60-70-এর মুখে ছাই দিয়ে তুমি পটল তুলবে কেন? হ্যাঁ গা, মাসি কেমন আছে? আরে ভালো আছে বলেই তো আসতে পারলাম। তবে কটা দিন যা গেছে না, উফ, বাপ রে বাপ, কি বলবো তোমায়। জমে মানুষের সে কি টানাটানি, একবার জম টানছে আরেকবার মানুষ, তারপর শেষে মানুষই জিতলো। বাহ বাহ বাবা বাবা বাবা, খুব ভালো খবর। মাসি ভালো আছে জেনে নিশ্চিন্ত হলাম। সে তো না হয় ভালো, কিন্তু এদিকের খবর যে খুব খারাপ। কি খারাপ খবর গো? পেটের ভেতর যে আগুন জ্বলছে গিন্নি, এক্ষুনি সেই আগুন হয়তো পেট ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে। দাও দাও দাও, তাড়াতাড়ি দুমুঠো ভাত দাও। কি গো, চুপ করে দাঁড়িয়ে রইলে যে? বুঝতে পেরেছি, বেলা হয়ে গেছে তো, নিজের মতোই রেধে বেড়ে খেয়ে ফেলেছো। ঠিক আছে, তাহলে চট করে দুটো ভাত ফুটিয়ে দাও, আমি টুপ করে পুকুরে একটা ডুব দিয়ে আসি। আশ্চর্য মানুষ তো তুমি, এতটা পথ হন্ততন্ত হয়ে তেতে পুড়ে এলাম, তোমার তো দেখছি তাতে কোনো হুঁশই নেই। এই দেখো, আমাকে হুঁশ শেখাতে এসো না। হ্যাঁ বলি, ঘরে এক দানা চাল থাকলে তো ভাত রাঁধবো। চাল নেই তো যখন নেই তখন আনিয়ে নাওনি কেন? কি করে আনিয়ে রাখবো? বলি, যাবার সময় হাতে তো দিয়েছিলে সামান্য কিছু পয়সা করি, সে তো দুদিনেই ফাঁক। মুদির দোকান থেকে ধার ধুর করে কোনো মতে চালাচ্ছিলাম, কিন্তু মুদিও আর ধার দেয়নি। কোনো উপায় না দেখে গতকাল থেকে আমি পেটে কিল মেরে পড়ে আছি। ওমা, সে কি কথা, কাল থেকে উপোস? ও বাবা, এদিকে আমার হাতেও তো আর কানাকড়িও নেই। মাসির চিকিৎসার পথ্যের পেছনে জলের মতন সব বেরিয়ে গেছে। এই চড়া রোদের মধ্যে আবার কোথায় যাচ্ছ? রাজসভায় যাই, মহারাজকে বলে কয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। বাবা, এ তো ভুরি ভোজ বসে গেছে দেখছি। মহারাজ! আরে গোপাল যে, মাসির বাড়ি থেকে ঠিক সময় ফিরে এসেছো দেখছি। কে আছো? আরে গোপালের জন্য একটা আসন পেতে দাও। ক্ষমা করবেন মহারাজ, আমি খেতে পারবো না। আসলে ঘরে আমার গিন্নি কাল থেকে উপোস করে আছে মহারাজ। কেন, কোনো ব্রত আছে বুঝি? হ্যাঁ, তা বলতে পারেন, একে বলে অভাবের উপোস। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল মহারাজ। দেখছো তো এখন খাচ্ছি।
সে না হয় আমি বাইরে অপেক্ষা করছি, আপনার খাওয়া হয়ে গেলেই না হয় বলবো। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপালকে কেমন যেন অন্যমনস্ক লাগলো। ছাড়ুন তোর কথা, নিশ্চয়ই পয়সা করি নেবার মতলবে এসেছে। তা মহারাজ, এই আলুর চাষ কখন বা কোথায় কোথায় করলেন? বাবা, কেউ যাতে জানতে না পারে তার জন্যে আলু মামা না খুব গোপনে রাজপ্রাসাদের পেছনের জমিতে চাষ করেছে এই আলু। হ্যাঁ, তোমাদের সকলকে চমকে দিতেই আমি এটা করেছি। তা যথেষ্ট চমৎকৃতই আমরা হয়েছি বটে। আহা, কি আলু! আলু খাচ্ছি না আনারস খাচ্ছি বোঝাই যাচ্ছে না। সকলের খাওয়া হয়ে গেলে তোমাদের আমি আলু চাষ দেখাতে নিয়ে যাব। নাও নাও নাও, সবাই পেট পুরে খাও। বাপ রে বাপ, এখনো খাওয়া শেষ হলো না? মহারাজ, আমার কথাটা কি এখন শুনবেন? না না না, এখন সময় নেই। সকলকে আলু দেখাতে নিয়ে যাচ্ছি, ফিরে এসে শুনবো। অগত্যা। দেখো কত আলু গাছ। হ্যাঁ, সব আলু এখনো তোলা হয়নি। আমি কৃষ্ণচন্দ্রকে বলে দিয়েছি, আমি চলে যাওয়ার পর জমি থেকে আলু তুলবে আর খাবে, তুলবে আর খাবে। ভারী মজা। মহারাজ একা একা খাবে? হুম, সেটি তো হবে না। আজকালের মধ্যেই জমি থেকে 2-4 বস্তা আলু হড়কে দিতে হবে। আলুর দম লুচি তো খাওয়া হলো, আলু গাছও দেখা হলো। এখন এবার তোমরা আসতে পারো। গুরু ভোজনের পর ঘুরে না চোখের পাতাটা জুড়িয়ে আসছি। মহারাজ, বলছিলাম কি, আমরা কি এমন সুস্বাদু আলু কটা করে পেতে পারি? না না না, একেবারেই নয়। আলুর দম খাইয়ে দিয়েছি, ব্যাস এখানেই শেষ। খবরদার, কেউ কিন্তু আমার আলুর দিকে নজর দেবে না। না না মহারাজ, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে সকলে এসো। বড্ড ঘুম পাচ্ছে। আমারও ঘুম পাচ্ছে। তাহলে আমরা চলি মহারাজ। হ্যাঁ, সকলে এসো। মহারাজ, এবার কি আমার কথাটা শুনবেন? এই ছিনে জোকের মতো লেগে আছো দেখছি। ঠিক আছে, বল বল। বলছিলাম কি, ওই বেতন থেকে যদি কিছু অগ্রিম দেন, ঘরে আমার হাড়ি চড়ছে না মহারাজ। না গোপাল, এই মুহূর্তে কিছু দিতে পারছি না। আলু চাষ করতে গিয়ে আমারও দেদার অর্থ খরচ হয়ে গেছে, আমারও হাত খালি। তাই অগ্রিম কিছু হবে না। আর তুমি এখন আসতে পারো। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? এই নাও, এই নাও চাল ডাল। চট করে চালে ডালে বসিয়ে দাও তো। যাও। মহারাজ তাহলে কিছু দিলেন? মহারাজ ঘন্টা দিলেন। তিনি এখন আলু চাষ নিয়ে এমনই ব্যস্ত যে আমার কথাটা ভালো করে শুনলেনই না। তাহলে কি করে চাল ডাল জোগাড় করলে? মুদি দিল। যাকে যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। গামছাটা দাও, আমি চানটা সেরে আসি। এই যে গোপাল দাদা, মাসির বাড়ি থেকে ফিরে এসেছো তাহলে? আমি যে কি দুশ্চিন্তায় ছিলাম। কেন দুশ্চিন্তা কিসের? দেখো না, আমার দুজন গুরু ভাই এসেছে। তারা কাশীধামে গুরুদেবকে দেখতে যাবে। তা আমার আর পুঁটির মাকেও সঙ্গে নিয়ে যেতে চায়। আমাদেরও খুব গুরুদেবকে দেখতে ইচ্ছে। আহা, কতদিন যে তাকে দেখিনি। তা ইচ্ছে যখন হয়েছে তখন যাও, কি আটকাচ্ছে? ওই যে আমার তিনটে বাচ্চা বাচ্চা, ওদের একলা রেখে কোথায় যাবো বলো তো? তোমরা যদি কটা দিন তোমাদের ওখানে রাখো, তাহলে নিশ্চিন্ত মনে গুরু দর্শনটা করে আসতে পারি, এই আর কি। তার সুযোগ যখন এসেছে তখন ঘুরেই এসো। পুটি, টেপা আর পুচকের দায়িত্ব আমাদের। বাঁচালে বৌদি, জানতাম জানতাম তোমরা না করবে না। যাই যাই, এই পুটির মাকে গিয়ে খবরটা দিয়ে আসি গো। এই জন্যই বলে আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। নিজেরা কি খাবো তারই ঠিক নেই, তার উপর আরো তিনটে পেট। যাক। ছি,
এমন কথা বলতে আছে নাকি? ওরা না আমাদের আদরের নাতি নাতনি। কিন্তু ঘরে পয়সা কড়ি না থাকলে সে আমি ঠিক টেনে টুনে চালিয়ে নেব। হ্যাঁ, কি করে যে চালাবে তা ভগবানই জানেন। ওহ, কি আলু খেলাম রে! আহা, যেমন নরম তেমনি স্বাদ। তাহলে যা ভেবেছি তাই করব। রাতের অন্ধকারে গিয়ে 2-4 বস্তা না হোক, নিদেন পক্ষে 1 বস্তা আলু হড়কে নিয়ে চলে আসব। তারপর শুধু আলু আর আলু। হা 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 হা। এই কি রে, সারাদিন খেললেই চলবে? পড়াশোনা তো দেখছি গোল্লায় গেছে। দাদুর বাড়ি এসে আবার কেউ পড়াশোনা করে নাকি? ঠিক আছে, পড়তে হবে না। তা খাবি তো নাকি? কখন থেকে ভাত বেড়ে বসে আছি। হ্যাঁ, খাবো খাবো। এ বাবা, কালকের মতো আজকেও কলমি শাক সেদ্ধ আর ভাত। না না, আমি খাবো না, আমি মাছ খাবো। এ তো দেখছি সত্য তোলা হয়েছে। কে তুলে নিয়ে গেল আমার বাগানের আলু? কার এত সাহস? রক্ষী, ও রক্ষী! আজ্ঞা করুন মহারাজ। আমার বাগান থেকে আলু তুলে নিয়ে গেল কে? তা তো জানি না মহারাজ। জানো না তো কি করো? হ্যাঁ, সারা রাত ধরে পড়ে পড়ে ঘুমো। যত সব অপদার্থ! যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। না না, এ তো ভালো কথা নয়। আমার বাগান থেকে আমারই স্বাদের আলু চুরি। ঠিক আছে, ঠিক আছে, আজ রাতে আমি নিজেই পাহারায় থাকবো। দেখি কে আলু চুরি করে নিয়ে যাচ্ছে। বলছি কি, একবার বাজার যাও না। মাছ খাবো করে পুঁচকে বড্ড কান্নাকাটি করছে। রোজ রোজ কি ওদের পাতে ওই এক শাক সেদ্ধ আর ভাত তুলে দেওয়া যায়? হ্যাঁ, হায় ভগবান, আমি গোপাল ভাঁড়, অথচ ভালোবাসার নাতি নাতনিদের মুখে একটুকরো মাছ তুলে দিতে পারছি না। এই ছিল কপালে। এমন দুর্দিনের সময় ওরা এলে কি যে বলবো। মহারাজের বাগান থেকে কটা আলু তুলে আনলে কেমন হয়? চাইলে তো আর দেবে না, তাই রাতের অন্ধকারেই তুলে আনতে হবে। মনে হয় আলুর দম দিয়ে ভাত খেতে পুঁচকে আর কান্নাকাটি করবে না। হে ভগবান, তুমি তো সবই জানো। আমি চোর নই, শুধু বড় বিপাকে পড়ে আজ এই কাজ করতে বাধ্য হয়েছি। ও, তাহলে এসব অপকীর্তি সব গোপালের? আশ্চর্য, এত নিচে নেমে গেছো। সেদিন সকলের সামনে আলুর দম খেলো না, অথচ রাতের অন্ধকারে চুরি করছে। ঠিক আছে, ঠিক আছে, কালই ওকে বোঝাবো মজা। আহ, আলুর দমটা যা হয়েছে না! যেমন আলু ভাতে তেমন ভাজা আর তেমনই আলুর দম। কোথায় লাগে মাছ মাংস? হ্যাঁ গো, খুব তো মহারাজের বাগান থেকে 1 বস্তা আলু চুরি করে নিয়ে এলে। তা মহারাজ যদি জানতে পারে? আরে ফুক, এমন নিঃশব্দ হড়কে দিয়েছি না,
মহারাজ কেন, শিবের বাবাটি অবধি টের পাবে না। ও, ভেতরে ভেতরে এইসব হয়ে গেছে। আমি আলু নিয়েছি অভাবে, আর মন্ত্রী বেটা আলু চুরি করেছে স্বভাবে। কি গো গিন্নি, নাতিপুতিরা কোথায়? ওই শাক দিয়ে ভাত খাবো না বলে সকলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে গো। এই নাও, এই নাও আলু, চট করে আলুর দম বসিয়ে দাও দেখি। আলুর দম দিয়ে ভাত খেতে নিশ্চয়ই আপত্তি করবে না। শেষকালে গোপাল আলু চুরি করলো? না 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 না, কালই এর একটা বিহিত করতে হবে। সকলের সামনে এমন অপমান করব না, চুরি করা একেবারে বেরিয়ে যাবে। কি হলো? গায়ে জল পড়লো কি করে? ও বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে যে। হে, ঘরের ফুটো দিয়ে তাই জল পড়ছে। নে নে নে, উঠে বল, উঠে বল, উঠে বল। তোদের দিদা খুব কষিয়ে আলুর দম রেঁধেছে। চল চল, খাবি চল। আলুর দম? কি মজা, কি মজা! চলো চলো, আলুর দম খাবো। কি গোপাল, কাল রাতে কি দিয়ে ভাত খেলে? রাজসভায় ঢুকতে না ঢুকতেই হঠাৎ এ প্রশ্ন কেন মহারাজ? না মানে জিজ্ঞেস করছি আর কি। মনে হয় কাল রাতে তুমি আলুর দম দিয়ে ভাত খেয়েছো, কি তাই না? যদি খেয়েই থাকি তাতে আপনার কি? বাজারে কেনা আলুর দম খেলে আমার কিছুই নেই, তবে আমার বাগানে চোরাই আলুর দম খেলে তো আমার কিছু যায় আসে গোপাল। এ মা, তাই নাকি? গোপাল আপনার বাগান থেকে আলু চুরি করেছে? ওকেই জিজ্ঞেস করে দেখো। আমি যে আলু চুরি করেছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি স্বয়ং। কাল রাতে আমি তোমাকে আমার বাগান থেকে আলু চুরি করতে দেখেছি। তা দেখলেনি যখন, তখন হাতে নাতে ধরলেন না কেন? কাউকে হাতে নাতে না ধরে চোর বলা কিন্তু রাজার কাজ নয়। খুব যে ট্যাঁকস করে আইনের কথা বলছো মহারাজ, আমি এক্ষুনি প্রমাণ করে দেব কাল গোপালের বাড়ি আলুর দম হয়েছিল কি হয়নি। এই যে মহারাজ, পুঁটিকে এনেছি। ওরা এখন কদিন গোপালের বাড়িতেই আছে। কাল রাতে আলুর দম খেয়েছিল কিনা ওকেই জিজ্ঞেস করুন। আচ্ছা পুঁটি, সত্যি করে বলতো কাল রাতে কি দিয়ে ভাত খেয়েছিলি? আলুর দম দিয়ে। দেখলেন তো মহারাজ, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। মহারাজ, পুঁটি কাল ঘুমের ঘরে ভাত খেয়েছে, তাই হয়তো স্বপ্নে আলুর দম খেয়েছে। চুপ, একটা কথাও বলবে না। আমি যা জিজ্ঞেস করার পুঁটিকেই করব। আচ্ছা পুঁটি, তুই কি কাল রাতে খাবার আগে ঘুমিয়ে পড়েছিলি? হ্যাঁ মহারাজ, কাল রাতে আমরা 3 ভাই বোনই না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘরের ফুটো চাল দিয়ে বৃষ্টির জল পড়তে আমাদের ঘুম ভেঙে গেল। তখনই উঠে ঘুম চোখে খেয়েছি। দেখলেন তো মহারাজ, কাল রাতে তো একটুও বৃষ্টি হয়নি, অথচ পুঁটি বলছে বৃষ্টি হয়েছে। তাহলেই বুঝে দেখুন পুঁটি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিল কিনা। চাল ফুটো হয়ে ঘরের মধ্যে বৃষ্টির জল পড়া, তারপর আলুর দম খাওয়া, সবটাই হয়েছে ঘুমের ঘরে। হ্যাঁ তাই তো। এক্ষুনি আমার বাড়ি রক্ষী পাঠিয়ে যদি একটাও আলু বের করতে পারেন, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে মেনে নেব। তাহলে কি আমি এতটাই ভুল দেখলাম? মনে হচ্ছে আপনিও কাল পুঁটির মতো ঘুমের ঘরে ছিলেন, তাই না মহারাজ? তবে যদি সত্যিকারের আলু চোরকে ধরতে চান, তাহলে এক্ষুনি আসুন আমার সঙ্গে। এ বাবা, এসব কি হচ্ছে রে?
মহারাজকে নিয়ে গোপাল কোথায় যাবে বলছে? এ কি? এ তো আমার বাগানের আলু। মন্ত্রী, ভুল হয়ে গেছে মহারাজ, লোভে পড়ে করে ফেলেছি। এবারের মতো ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। তোমাকে ক্ষমা? আজ থেকে তোমার নতুন নাম হলো আলু চোর। আজ থেকে একে সবাই আলু চোর বলে ডাকবে, আর এটাই হলো ওর শাস্তি। আলু চোর, আলু চোর, আলু চোর। একেই বলে পরচর্চার পরিণাম। আপনিও যা করেছেন আমিও তাই করেছি। আমি করেছিলাম বড় অভাবে, আর আপনি করেছেন স্বভাবে। মহারাজ, গোপালও আলু চুরি করেছে। চুপ! তোমার মতো আলু চোরের মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না। গোপাল, ও গোপাল, তোমাকে চোর বলে অপমান করেছি বলে আমি না খুব লজ্জিত। লজ্জা না পেয়ে যদি কিছু অর্থ সাহায্য করতেন, তাহলে আমার অচল হয়ে যাওয়া সংসারটা আবার সচল হতে পারত মহারাজ। এই নাও, এই নাও। আশা করি বেতন না পাওয়া অবধি এতেই তোমার সংসার চলে যাবে। মহারাজ, বাধ্য হয়ে আপনার বাগান থেকে আলু চুরি না করেও দিব্যি চলে যাবে মহারাজ। বল, তাহলে তুমিও? অথচ ধরেও ধরতে পারলেন না। বুদ্ধির খেলায় এবারেও আমার কাছে হেরে গেলেন। সুপ্রভাত মহারাজ। এদিকে মাথার ওপর সূর্য গনগন করছে, আর তোমার কিনা এখন প্রভাত হচ্ছে। মাথার ওপর কি বলছেন মহারাজ? আর একটু পরে তো সূর্য ডুবেই যাবে। সূর্য উঠুক বা ডুবুক, আমার এখন প্রভাত, আর তার সাথে সুটা ফাউ। আর কি হচ্ছে? বলি, আমার সঙ্গে নগর পরিদর্শনে যাবার কথাটা কি বেমালুম ভুলে মেরেছো? না না, ভুলবো কেন মহারাজ, একেবারে টনটনে মনে আছে। আমি শুধু ভাবছিলাম কোথায় কোথায় যাব আর কি কি দেখব। তা এত ভাবার পরেও এতক্ষণ ধরে তো তোমার টিকিরও দেখা ছিল না। তবু এই টেকোকে নিয়েই মন্ত্রী মশাই একেবারে ঝালাপালা। চুপ করো তো, এখন সাপে নেউলের মতো ঝগড়া করো না। এখন চলো দেখি রাজ্যে প্রজারা সব কে কেমন আছে। কেমন কি দেখছেন মহারাজ? না না না, দেখছি তো সবাই বেশ বহাল তবিয়তেই আছে। আহা, দেখেও চোখ জুড়িয়ে যায়। কেমন হেলছে, দুলছে, আর খিলখিল করে হাসছে। গোপালের কথায় কান দেবেন না মহারাজ, বরং ভালো করে দেখুন ওদের মুখে হাসি আর মনে দুঃখ। এই মরেছে, এই ব্যাপারটা তো ভালো বুঝতে পারছি না। যা, মন্ত্রী দেখছি সব কেমন ঘেঁটে দিল। যার যা কাজ তাকে তো সেটা করতেই হবে মহারাজ। সেই জন্যই তো বলছি মহারাজ, কাজের কাজটা করতে হবে। তা কাজের কাজটা কি শুনি? এই রকম টহলদারি আমাদের মাঝে মধ্যেই চালাতে হবে। ওরে বাবা, রোজ রোজ এরকম হাঁটলে যে পা খুলে হাতে চলে আসবে। আহা, আমি থাকতে আপনাকে আর এসব নিয়ে ভাবার কি দরকার? আমি তো আপনারই অনুগত দাসানুদাস। যেন একেবারে বিনয়ের অবতার। তুমি সব সামলে দাও, তাহলে তো ভালোই হয়। আপনি কিচ্ছু ভাববেন না, শুধু মূল্য ধরে দিলেই হবে। আর এই তালে মহারাজের মাথায় তেল বলিয়ে ভালো মতো খ্যাটনটাও সেরে নেওয়া যাবে। ওহ, চুপ করো তো। তা মন্ত্রী, এই নজরদারির ব্যাপারটা তুমি না হয় করবে,
তবে তার আগে সামনের এই গ্রামটা ঘুরে দেখে নি। গোটা গ্রাম ঘোরার আর কি দরকার মহারাজ? তার মানে? একটা ভাত টিপলেই যেমন এক হাঁড়ি ভাত সেদ্ধ হয়েছে কিনা বোঝা যায়, তেমনি একজন গ্রামবাসীকে দেখেই আপনি ঠিক বুঝে যাবেন বাকিরা কে কেমন আছে। হ্যাঁ, সেই ভালো। হেঁটে হেঁটে বাবা, সারা শরীর কেমন যেন হাঁসফাঁস হাঁসফাঁস করছে। আপনার কষ্ট যে একমাত্র আমি স্পষ্ট বুঝতে পারি মহারাজ। ব্যাটা তো দেখছি মহারাজকে বেশ কাত করে ফেলেছে। তোমার আবার কি হলো মন্ত্রী? টুকটাক কথা না বলে চুপচাপ তো দাঁড়িয়েই আছো। আপনি তো জানেন মহারাজ, আমি কথা কম আর কাজ বেশি করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে না থেকে বরং শহরের বাইরেটাও একবার ঘুরে দেখি। অনেকটা পথ চলে এসেছি। ওরে বাবা, হাঁপিয়ে যাচ্ছি। না, এবার একটু জিরিয়ে নেওয়া দরকার। ওরকম কুমড়ো পটাশের মতো চেহারা হলে হাঁপাবে বই কি? না না, চলো চলো চলো, ওই যে একটা লোক মাঠে চাষ করছে না, ওকেই জিজ্ঞাসা করে দেখি। ওকে আর কি জিজ্ঞাসা করবেন মহারাজ? ওর দুঃখ দেখে তো আমারই চোখ ফেটে জল আসছে। দেখবেন মন্ত্রী মশাই, চোখের সঙ্গে সঙ্গে নিজেই যেন ফেটে না যান। চুপ করো, প্রজাদের দুঃখের কথা আর তুমি কি করে বুঝবে? এই যে মাথার ঘাম তো পায়ে ফেলছো, তাতে কাজের কাজ হচ্ছে কি কিছু? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বই কি। বটে, তাহলে মালিক বেশ রসে বসেই রেখেছে মনে হচ্ছে। আমার যতটুকু দরকার ততটুকু দিব্যি হয়ে যাচ্ছে। দেখলে তো, চাষি কি বলে গেল, ওর দিব্যি চলে যাচ্ছে। আহা, এই কথার মানে হলো দরকারের বেশি এতটুকুও পাচ্ছে না। চাষি সামান্য অর্থ নিয়ে মালিককে আরামে রেখে নিজে চাষ করছে। ঠিকই তো, ওর কথার মানে তো এটাও হয়। আমি ঠিকই বলি। আর বলদ দুটো তাদের মালিককে এতটাই ভালোবাসে যে কোনো কিছুর বিনিময় ছাড়াই খেটে যাচ্ছে মহারাজ। ওরে বাবা, গোপাল যে দেখছি একেবারে বলদেরও দরদ বুঝে গেছে। কেন বুঝবো না মহারাজ? এর সঙ্গে যে আমাদের কয়েকজনের খুব মিল আছে। মনে হচ্ছে টেকোটা আবার টেরা বেঁকা কথা বলে মহারাজের মন জয় করার চেষ্টা করছে। বটে বটে, তাই নাকি? বিলক্ষণ মহারাজ। এই ক্ষেত্রে কৃষ্ণনগর হলো জমির মালিক, আর আপনি হলেন ওই চাষি। আর ওই বলদ দুটো? একটা আপনি মন্ত্রী মশাই, আর একটা আমি। সত্যি গোপাল, তুমি পারো বটে। আর মন্ত্রী মশাইয়ের আপনার ওপর ভালোবাসা ওই বলদের মতোই। আচ্ছা, প্রজারা সবাই সুখে আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বহাল তবিয়তেই আছে। তাহলে কি রাজ্যে কোনো অমঙ্গল ঘনিয়ে আসছে? তোমার কি হয়েছে বলো তো মহারানী? মাথায় যত সব কুচিন্তা গজগজ গজগজ করছে। আমার আবার কি হবে? আপনাকে দেখেই তো আমার মনে ভয় হচ্ছে। সে তুমি ঠিকই বলেছো খানিকটা। তবে কি সত্যি সত্যি চিন্তার কিছু আছে? চিন্তা একটা হচ্ছে বটে। কিন্তু চিন্তাটা কি? আর চিন্তাটা হলো, মানে আমার সভাসদদের মধ্যে আমাকে কে সব থেকে বেশি ভালোবাসে। ও, এই কথা। আমি ভাবলাম কি না কি। না না মহারানী, ব্যাপারটা ওরকম উড়িয়ে দেবার নয়। এই একটা চিন্তায় তখন থেকে আমাকে না খুব চঞ্চল করে তুলছে। তাহলে এখন কি করবেন আপনি? সেটাই তো ভাবছি। একদিকে মন্ত্রী তো অন্যদিকে আবার গোপাল। গোপালের থেকে বেশি কেউ আপনাকে ভালোবাসে না। আর পরীক্ষা যদি নিতেই হয় তো সভাকবি, সেনাপতি, রাজবৈদ্য আর পণ্ডিতদেরই বা বাদ দেবেন কেন মহারাজ? ঠিক বলেছ, একেবারে ঠিক বলেছ। একটা পরীক্ষা করলে আপনি খুব সহজেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মহারাজ। বলো বলো, বলে ফেলো। আরে পরীক্ষাটা কি? আপনি বরং
সবার সবাইকে আত্মজীবনী লিখতে বলুন। হ্যাঁ, আত্মজীবনী? তাতে হবেটা কি? ওখানে তো সবাই নিজের কথাই লিখবে। তবেই তো আপনি জানবেন মহারাজ। আরে বাবা, কি মুশকিল! তা জানবোটা কি? ওই যে কে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। এ আবার কি হেঁয়ালি! আত্মজীবনীতে সবাই শুধু নিজের সম্বন্ধে ভালো ভালো কথাই লেখে, তাই ওরই মধ্যে যার লেখায় আপনার সম্বন্ধে বেশি প্রশংসা থাকবে জানবেন সেই আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। বাহ বাহ বাহ, বেশ বলেছো তো তুমি। এবার এই এক চালেই আমি সব কটাকে চিলে নেব। মহারাজ। এই যে মন্ত্রী, বলি এটা কি হচ্ছে? ইয়ে মানে কোনটা মহারাজ? বলি কাজকর্ম শিখিয়ে তুলে দিয়ে হাই তোলা হচ্ছে। মন্ত্রী মশাইয়ের তো কাজের মধ্যে দুই, খাই আর শুই। মনে হচ্ছে বোধহয় ওনার ঘুমটাই কম হচ্ছে। থামো থামো, সব থামো তো। এবার আমি এমন এক ফতোয়া দেব যে সবার ঘুম টুম সব মাথায় উঠবে। উমা, সে আবার কি? মনে হচ্ছে বিষয়টি অতীব গম্ভীর। তোমাদের প্রত্যেককে আত্মজীবনী লিখতে হবে। আত্মজীবনী? হ্যাঁ, আত্মজীবনী। জীবন তো এই এতটুকু মহারাজ, তার আর কি বা লিখি? তারই মধ্যে যেমন পারা যায়, মানে একটু মানিয়ে গুছিয়ে লিখতে হবে। ওরে বাবা, লিখতেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কথাই বলে না, রাজা বাদশার খেয়াল, তার কি কোনো ঠিক আছে? গোপাল, মহারাজের অসম্মান করো না। ঠিক কথা মন্ত্রী। শোনো গোপাল, এটা যারা লিখবে না তারা কিন্তু দৌড়ে পিছিয়েই পড়বে। এর মধ্যে আবার দৌড়াদৌড়ির কি হলো মহারাজ? কেন? ওই যে পুরস্কার পাওয়ার দৌড়। যার আত্মজীবনী সব থেকে ভালো হবে তাকেই পুরস্কার দেওয়া হবে। এমন উৎসাহ প্রদান করলে জীবনীও একেবারে জলজল করবে। চলুক বা পুরুক, সময় কিন্তু 1 মাস। মাত্র 1 মাস মহারাজ? হ্যাঁ, ওই 1 মাস পরেই আমি সবার আত্মজীবনী পড়ে জানাবো যে কে পাবে পুরস্কার আর কার কপালেই বা জুটবে তিরস্কার। চুপ! তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, হাপুস হুপুস খাই। তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, হাপুস হুপুস খাই। ফুর্তি যে আর ধরছে না দেখছি। বলি ব্যাপারটা কি? না না, এখনই তেমন কিছু হয়নি, তবে হবে। সে তো বুঝতেই পারছি, কিন্তু কি হবে? আত্মজীবনী মানে যাকে বলে নিজের গুণের কথা নিজেকেই লিখতে হবে। ও মা, এ আবার কি অলক্ষণে কথা? এতে এত আনন্দ পাওয়ার কি আছে? আরে বাবা, কথাতেই তো বলে যত হাসি তত কান্না, তাই কাঁদবার আগে মন ভরে একটু হেসে নিচ্ছি। এতে আবার কান্না কোথায়? আর তুমি এবার নিজের কথা কি লিখবে? কেন কেন, যা খুশি তাই লিখবো। নিজের কথা লিখবো, তাতে অত ভাবার কি আছে? তোমার আবার নিজের কথা বলে কিছু আছে নাকি? সে তো আত্মজীবনীতেই লেখা থাকবে। জামা, জুতো, আতর, শৌখিন পাগড়ি, না কোনোটাই বাদ নেই। না, আরেকটু ভেবে দেখি, কিছু যদি বাদ চলে যায়। বলি, সেই যখন রাজসভা থেকে ফিরেছো তখন থেকে এটা ওটা কি সব লিখছো বলো তো? এটা সেটা নয় গিন্নি, এ হলো গিয়ে ফর্দ। কেন গো, মনে হচ্ছে বেশ বড় সড়ো একটা দাও মেরেছো। না না, এখনো ঠিক মারিনি, মেরে ফেলবো। মানে আত্মজীবনীটা লিখে ফেলতে পারলেই একেবারে কেল্লা ফতে। সে আবার কি? 1 মাসের মধ্যে মহারাজ সমস্ত সভাসদকে আত্মজীবনী লিখতে বলেছেন। তুমি লিখে ফেলবে? শুধু লিখবই না, তাতে এমন ভাবে মহারাজের গুণকীর্তন করব যে মহারাজ খাবে কি, ঝাঁঝেই মরে যাবে। কিন্তু বাকিরা তোমায় কি ছেড়ে দেবে ভেবেছো? ধো, বাকি আর রইল কে? ওই টেকো গোপাল, লিখতে গেলেই ওর কলম ভেঙে যাবে। আর বুঝি কেউ নেই? না না, আছে বটে, ওই পণ্ডিতকে নিয়েই যা একটু ভাবনা হচ্ছে। তবে কায়দা করে ওই বুড়োকেও ঠিক সরিয়ে ফেলবো।
আরে বাবা, কি ঘুম পাচ্ছে। এদিকে তো সব দেখছি একেবারে গড়ের মাঠ। পেন নাম হই মহারাজ। যাই হোক, তুমি তাহলে শেষ পর্যন্ত এসেছো। না এসে আর যাবই বা কোথায় মহারাজ। কিন্তু এদিকে এই ব্যাপারটা কেমন হলো বলো তো? আজ যে সবাই একেবারে গণছুটি নিয়ে রাজসভা একেবারে ফাঁকা করে দিল। এরা সবাই যা করছে নিজেদের মঙ্গলের জন্যই করছে মহারাজ। বটি, তা মঙ্গলটা কিসের শুনি? ওই যে আত্মজীবনী বানাও আর পুরস্কার পাও। ও তাই বলো, তাহলে সবাই আত্মজীবনী লেখায় মন দিয়েছে। শুধু মন কেন মহারাজ, মন প্রাণ সব একেবারে ওই মা সরস্বতীর পায়ে ফেলে দিয়ে তিনজনে মিলে লিখছে। তিনজনে মিলে লিখছে? কেন কেন কেন? কেন, লেখাতেই তো আছে কালি কলম মন লেখে তিনজন। তাই বুঝি? তা সে যাই হোক, আমি তাহলে সবার মধ্যে বেশ একটা গতি আনতে পেরেছি, কি বলো? গতি না দুর্গতি সে তো কদিন পরেই টের পাবেন মহারাজ। না মানে সবাই কেমন লিখতে বসে গেল, কিন্তু কই তুমি তো বসলে না। বসছি তো মহারাজ, বসছি আর উঠছি, উঠছি আর বসছি। তোমার কি পুরস্কার পাওয়ার ইচ্ছে নেই? আগে কর্তার ইচ্ছাই তো কর্ম। না মানে সকলেই আপনার ইচ্ছা, আমি তো নিমিত্ত মাত্র মহারাজ। আহা, সে না হয় বুঝলাম, কিন্তু লেখাটা যে আমার চাই। লেখা লেখার মতোই চলছে মহারাজ, যথা সময়ে আমার আত্মজীবনী আত্মপ্রকাশ করবে। আমার যা লেখার ছিল সব লিখে ফেলেছি, এবার শুধু কুচির কাজটা করা বাকি আছে। বটা আর ঘটাকে দিয়ে সেই কাজটা করে ফেললেই খাপে খাপ পুরস্কার আমার। ওই তো বলতে না বলতেই মানিক জোর এসে গেছে। বটা হাজির, ঘটাও তো হাজির। আমার চোখ কি খারাপ হয়েছে হ্যাঁ, যে আমি তোদের দেখতে পাবো না? না, আপনি তো শুধু কাজের সময় আমাদের দেখতে পান, তাই বলে দিলাম। ওই কাজের সময় কাজী, আর ওই কাজ ফুরোলে পাজি। ওসব ছেড়ে এখন কাজের কথাটা শোন। চোখ কান খুলে রেখে কাজটা করতে হবে। পয়সা ছাড়া আমি আবার কানেই শুনতে পারি না, কিছু বললেন মন্ত্রী মশাই? আর ওই পয়সা ছাড়াও আমিও চোখে দেখতে পাই না। ওরে বেটা, মনে হচ্ছে আমার সঙ্গে থেকে থেকে তোদেরও বুদ্ধিতে বেশ পাক ধরেছে। এই সঙ্গ দোষে স্বভাব নষ্ট হয়েছে। এবার এবার আমি সব শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। বলুন। আমিও সব একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে যা, যেমন বলছি সেই মতো কাজটা করে ফেল। আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস ঘটা? একদম একই জিনিস দেখছি। ওটাই তো সেই আত্মজীবনী। মন্ত্রী মশাই যেটার কথা বলেছিল। ও ও একেবারে একেবারে ওই নাগালের মধ্যেই পেয়েছি। হ্যাঁ। আচ্ছা, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস ঘটা? একদম একই কথা ভাবছি। পণ্ডিত মশাইকে ধারে কাছে কোথাও দেখছি না। তাহলে আর দেরি না করে কাজটা গুটিয়ে ফেলি, চল, এটাই সুযোগ। যেমনটা বলেছিলেন ঠিক তেমনই করেছি। এই সুযোগ বুঝেই আত্মজীবনী হাঁপিয়েছি। ব্যাস ব্যাস, আমিও তাহলে এখানেই কম্ম কাবার করে ফেলি। হ্যাঁ, শুভ কাজে আবার দেরি করে নাকি? এবার তাহলে জয়মা বলে বিসর্জন দিয়ে দিই, কি বলিস? যাও আত্মজীবনী জলে দাও, জলে যাও। হ্যাঁ, পণ্ডিত মশাইয়ের এত লেখা সব জলে চলে গেল, আর মন্ত্রী মশাইয়ের ইচ্ছাও পূর্ণ হলো। বাহ বাহ বাহ,
সবাই দেখছি বেশ তৈরি হয়ে এসেছো। নাও নাও, তাহলে একে একে সব বলা শুরু করো, দেখি কার কি রকম হয়েছে। তাহলে আমি না হয় শুরু করি মহারাজ। করো, তোমার আর কি কাজ। রাজকবি সরলমতি কোমল আমার প্রাণ, ভাবছি আমি কি লিখি, কবিতা না গান। বুঝেছি বুঝেছি বুঝেছি, তোমার এখনো তাহলে ভাবাই শেষ হয়নি। তাহলে আগে বরং ভেবে নাও, তারপর না হয় লিখবে। উমা, তখন আর আমার লেখা কে শুনবে? আর সেনাপতি, তোমার কি খবর? আগে আমি সেনাপতি, আমার শরীরে ওই 100 হাতির শক্তি। আমি গাছে চড়ি, সাঁতার কাটি, মাঠে ছুটি। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। তোমার ওই আমি আমি শুনেই আমি বুঝে গেছি তোমার দৌড় কদ্দূর। মহারাজ আর একটু যদি শোনেন। যথেষ্ট হয়েছে এবার। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আমি সর্বশান্ত হয়ে গেছি মহারাজ। আরে 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 আরে, কি আরে হয়েছেটা কি সেটা বলবে তো। ওহো, আমি তো সেটাই বুঝতে পারছি না। কে আমার আত্মজীবনী চুরি করে নিয়ে গেছে? আত্মজীবনী, তাও আবার চুরি? চুরি যখন গেছে তখন আর নাকে কেঁদে কি হবে? আর চোরের খোঁজ করেই বা কি হবে? শেষে যদি কেঁচো খুঁড়তে গিয়ে আবার কেউটে বেরিয়ে যায়। এর মধ্যে আবার কেঁচো আর কেউটে কোথা থেকে আসবে? গোপালের ভীমরতি হয়েছে মহারাজ, ওকে ছেড়ে বরং আমার লেখাটা শুনুন মহারাজ। হ্যাঁ, মন্ত্রী মশাই যখন খোলা জলে মাছ ধরতে চাইছেন তখন ধরতে দিন না মহারাজ। বেশ, এবার তুমি বলো দেখি কি লিখেছো। আমার আত্মজীবনী মহারাজের চরণে নিবেদিত। আমি মন্ত্রী, তবু মহারাজই আমার পিতা, উনি আমার মাতা। উনি কলম, আমি খাতা, মহারাজ ভাত, আমি থালা। এই মরেছে, এসব আবার কি? এই তো সবে শুরু মহারাজ, আর একটু না হয় কষ্ট করে শুনুন, দেখুন কোথাকার তেল কোথায় গিয়ে হড়কায়। হ্যাঁ হ্যাঁ, এই তো। মহারাজ কানা হলে আমি তার চোখ, মহারাজের ব্যায়াম হলে আমি ওষুধ। এ বাবা, এ তো দেখছি আর কোনো কিছুই বাদ দিচ্ছে না। না 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 না, এক্ষুনি একে না থামালে মন্ত্রী তো দেখছি আমার হালি বেহাল করে দেবে। থামো 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 মন্ত্রী, থামো থামো। আর একটু শুনবেন না মহারাজ? না না না, যা শুনিয়েছো না তাতেই আমার কান মাথা সব কটকট কটকট করছে। মহারাজের গুণ গাইতে গিয়ে নুনটা একটু বেশি পড়ে গেছে। না না গোপাল, এবার তুমি বলো দেখি তুমি কি লিখেছো। এই যে মহারাজ, এই আমার নিবেদন। হ্যাঁ, কি শুধু একটা মাত্র লাইন? গোপালের যা বীর্যের দৌড়, তাতে এর থেকে বেশি আর কি লিখবে মহারাজ? কিন্তু লিখেছে কি? ও লিখেছে আমার সারা জীবনের উদ্দেশ্য কৃষ্ণনগরের সেবা করা, আর আমার জীবন হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের দান। তাই আমি বলি মহারাজ শরণং গচ্ছামি। ঠিক ঠিক, গোপাল মনের কথাই লিখেছে। কিন্তু এটা আত্মজীবনী কি করে হয়? আগে মন্ত্রী মশাই, চাষির গরুর আত্মজীবনী গরু কি করে লিখবে? লিখবে তো চাষি, আর এখানে আমার চাষি তো মহারাজ স্বয়ং। আমি এটা বুঝলাম গোপাল, যে তোমার চালাকির মতোই আমার প্রতি তোমার ভালোবাসাও আদি এবং অকৃত্রিম। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.